সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাক স্বাধীনতা। সুপ্রিয় দর্শক, আজকে একটি ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইসকন এবং একটি শব্দ, সেটি হলো ম্যাটিকুলাস। তা আসুন আগে ম্যাটিকুলাস এই শব্দটির আমরা আসলে ব্যাখ্যা বের করি। ম্যাটিকুলাস শব্দটি আসলে আমরা আগে জানতাম, কিন্তু ম্যাটিকুলাস শব্দটি এইভাবে ইউজ হবে এবং ম্যাটিকুলাস শব্দটা এইভাবে ডিজাইন, অ্যাকচুয়ালি ম্যাটিকুলাস মানে হচ্ছে খুব সূক্ষ্ম এবং সূক্ষাতীতভাবে। এটা একটা ম্যাথমেটিক্যাল একটা টার্মস, একটা পরিকল্পনার, খুব সূক্ষ্ম পরিকল্পনার একটা বিশেষ অংশ, বা আগে থেকে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে রাখার নাম, সেটাকে বলে ম্যাটিকুলাস। তো এই যে ম্যাটিকুলাস বা ম্যাটিকুলাসলি ডিজাইনড, বা একটা ঘটনাকে ম্যাটিকুলাসলি আমরা যে ব্যাখ্যা করছি, বা অনেককেই এই শব্দটি এখন মানুষের মুখে বা সাংবাদিকদের মুখে, কিংবা যারা চলমান ঘটনাগুলো নিয়ে কথা বলছেন তাদের কাছে শুনছি। ইসকন, যেটা কিনা হিন্দু সংগঠন, ইসকন, ইসকনের নেতা চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হলো, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে এটা একটা নতুন দিকে একটা মোড় নেয়, যেটা কিনা ঘটনাটা এরকম যে সরকার পক্ষ কিংবা সমন্বয়ক কিংবা দেশের অনেক জনগণ, এটা বলতে পারেন যে দেশের ম্যাক্সিমাম জনগণই বলতে পারেন, ইসকনকে সন্দেহ করা হচ্ছিল যে ফ্যাসিবাদের দোসর হিসেবে তারা মাঠে নেমেছে। এবং আরেকটি পক্ষ যারা কিনা মনে করেন যে না, শুধুমাত্র তারা হিন্দু দাবিদার আদলে তারা মাঠে নেমেছেন। তাহলে আমার প্রশ্ন হলো দুইটা। প্রথম প্রশ্ন হলো, গতকালকের ভিডিওতেই বলেছি যে আসলে কি তারা যেভাবে নির্যাতিত হওয়ার গল্প বলে বা নির্যাতিত হওয়ার কথা বলে যে মাঠে নেমেছেন, আসলে কি তারা সেভাবে নির্যাতিত? আর যদি নির্যাতিত হয়ে থাকেন, তাহলে গত 15-16 বছরে তারা মাঠে নামেননি কেন? তো যাই হোক, এটার বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন মতাদর্শন আছে। তো এখানে একটি প্রাণ ঝরে গেছে। আমি কঠিন এবং খুব ভারাক্রান্ত হৃদয়ে বলবো যে অ্যাডভোকেট সাইফুল ভাই, আমি শুনেছি তার 2 বছরে একটি কন্যা সন্তান আছে, এবং তার গর্ভে, তার স্ত্রীর গর্ভে একটি বাচ্চা আছে। তো আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে দেখে রাখুন, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি। দেখুন, যদি এই ঘটনাটি ম্যাটিকুলাসলি ডিজাইনড হয়ে থাকে, যে হিন্দুরা যদি মনে করে থাকে একটি লাশের বদলে আমরা আন্দোলনটাকে চাঙ্গা করতে চাই, তাহলে কি তাদের লাভ? তার কার লাভ আসলে? যদি অন্য কোনো তৃতীয় পক্ষ যদি এখানে ম্যাটিকুলাসলি, সূক্ষ্মভাবে, তারা পরিকল্পিতভাবে যদি এটা চিন্তা করে থাকে যে একটি লাশ পড়লে এই ইসকনকে নিষিদ্ধ করা যায়, কিংবা ইসকনের পিছনে থাকা রাজনীতি, সরাসরি বলতে গেলে ইসকনের পিছনে থাকা রাজনীতি বলতে আওয়ামী রাজনীতি, তারা যে ইন্ধন যোগাচ্ছে এটা তো পরিষ্কার, অনেকেই বাংলাদেশের মানুষ। তো তাদেরকে দমানো বা ঠেকানো, যেটাই হোক না কেন, আমরা সরকারের কাছে খুবই, সরকারের কাছে শুধু না, যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের প্রত্যেকের কাছে আমরা এটা সঠিক তদন্ত আশা করছি। এবং মিস্টার সাইফুল ভাইয়ের হত্যার রহস্য উন্মোচন করার জন্য আমরা সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। এই যে ইসকনের দাঙ্গা, বা এটাকে জাতিগত একটা দাঙ্গায় পরিণত করা হয়েছে, এটার পিছনে অনেকগুলো কারণ তো আছেই। তো
তো আসলে সরকার যে জিনিসটা মানে প্রথম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর খুব নড়চড় অবস্থা, খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এটা একটা বিপ্লবের পরে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। একটা বিপ্লব বলেন বা একটা আহ, মানে গণ উত্থান বলেন, এরপরে এরকম ঘটনা ঘটে। শ্রীলঙ্কাতে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু শ্রীলঙ্কা খুব দ্রুত তারা আহ, নিজেদেরকে তারা কামব্যাক করেছে। আবার বাংলাদেশে এটা 100 দিন পার হয়ে 3 মাসের অধিক সময় পর্যন্ত যতগুলো আহ, ঘটনা ঘটছে, প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছেই। এই যে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে, তাতে বাংলাদেশের মানুষের চলাচল থেকে শুরু করে দ্রব্যমূল্য সব কিছু তুমি নাভিশ্বাস অবস্থা। আমরা ডক্টর ইউনূস স্যার এই সরকারের পাশে থেকে আমরা সরকারকে সাহায্য করছি, সবাই সবাই আমরা এই সরকারের সফলতা কামনা করছি। এর পাশে আমরা এ উদ্বিগ্নতা প্রকাশ করছি যে আপনারা শুধু এই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করুন এবং আমাদেরকে জীবনের নিরাপত্তা প্রদান করুন। আরও আছে এর সাথে আমাদের যে জীবনের চলার জন্য দ্রব্যমূল্য, এগুলোর দিকে নজর দিন। আপনারা দুইটা জিনিসে নজর দিন বিশেষ করে। এখন এই সংস্কার আপাতত থামিয়ে দিন। আমি বলবো কি, আপাতত এই সংস্কার এতগুলো ঝামেলার মধ্যে চলবে না। সংস্কার করতে হলে খুব দেশের স্টেবল একটা অবস্থা থাকা লাগবে, দেশের শান্ত একটা অবস্থা থাকা লাগবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে। সকল পরিস্থিতির ঊর্ধ্বে এখন দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা। এই দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে না আনতে পারলে দেশ আরও একটি ফেইল্ড স্টেটের দিকে পরিণত হতে যাচ্ছে বা যাবে। তাই এই সরকারের সাফল্য কামনা করে বলছি, এই সরকারের পাশে থেকে আমরা সবাই বলছি, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং দ্রব্যমূল্যের এই দুইটা ইস্যু নিয়ে কাজ করুন, আপনাদের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। আপনারা আগামীতে যত দিন আপনারা ক্ষমতায় থাকতে চান তার নির্ভর করছে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা এবং দ্রব্যমূল্যে এই ঊর্ধ্বগতি থেকে মানুষকে একটা সাশ্রয়ী একটা মূল্যের মধ্যে জীবনযাত্রার মান নিয়ে আসা। এর উপরে অনেকটা নির্ভর করছে আপনাদের সফলতা। এই দুইটা ইস্যুই কিন্তু এখন অনেক বড় ইস্যু হয়ে গেছে। এই যে স্টুডেন্টরা যে অবস্থায় মাঠে নামছে এবং এই কলেজ ভাঙচুর, ওই কলেজ লুটপাট, ওই কলেজ ভাঙচুর, সেই কলেজ ভাঙচুর, তাতে কিন্তু এই জেনজিদের যে একটা স্পিরিট, এই স্পিরিটের সাথে আসলে যাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এই বিপ্লবের যে চেতনা, প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে স্বাধীনতার যে চেতনা, প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ, সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো আবারও সরকারের কাছে বিনীত অনুরোধ, সাইফুল ভাই সহ এই ইসকনের পিছনে কিংবা ইসকনের পিছনে কোনো মদতদাতা শক্তি থাকুক, আর অন্য কোনো পক্ষ, তৃতীয় কোনো পক্ষ যদি এটা সুযোগ সন্ধানী হয়ে থাকে, তাহলে যেটা বলবো আর কি, ম্যাটিকুলাসলি যেটা যদি হয়ে থাকে যে এটা খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে, তাহলে সত্যিকার অর্থে এটা খুবই ঘৃণ্য একটা চেষ্টা। আমরা ধিক্কার জানাই, যারাই করে থাকুক আমরা ধিক্কার জানাই। তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা এটাও দেখতে চাই, আমরা আসলে এটা জানি না মানে এইরকম হয় কি না, যে কেউ কাউকে হত্যা করে, যেটা কিনা আইনের ভাষায় যেটা কিনা 164-এ স্বীকারোক্তি দেয়, মিডিয়ার সামনে তারা এসে স্বীকারোক্তি দিচ্ছে যে হ্যাঁ এটার সাথে আমরা জড়িত।
এই ধরনের স্বীকারোক্তি কি আসলে মিডিয়ার সামনে দেওয়া আহ, মানে আইন সিদ্ধ কিনা আমি জানি না। যদি আইন সিদ্ধ হয়ে থাকে তাহলে তারা মিডিয়ার সামনে এসে তারা যেন এই স্টেটমেন্টটা দেয়। কারণ দেশের মানুষ এখন নানাভাবে বিভক্ত। সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে, কে মানে সরকারের পক্ষে আছে, কে সরকারের বিপক্ষে আছে, কে কোন মতলবে হাঁটছে ভাই, সত্যিকার অর্থে আমরা বুঝতে পারছি না। এবং সরকারের আসল উদ্দেশ্য কি? একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, নাকি আরও কিছুদিন থেকে কিংস পার্টি বা আরেকটি শক্তিশালী দল তৈরি করা তাদের উদ্দেশ্য? আমাদেরকে আরেকটু সময় দিতে হবে এবং আমরা হয়তো আস্তে আস্তে বুঝেও যাব। আমরা এখন হয়তো বুঝতেছি না। যদি একটি রাজনৈতিক দল দাঁড়িয়ে যায়, এর পিছনে একটা যদি রাজনৈতিক দল দাঁড়িয়ে যায়, সাকসেসফুলি দাঁড়িয়ে যায়, তা আমি ওয়েলকাম করব। কারণ বিএনপির অবস্থা এবং বিএনপির জন্ম ঠিক এইভাবেই। কিন্তু যখন জিয়াউর রহমান একটি সরকারি অবস্থায় ক্ষমতায় থেকেই আরেকটি রাজনৈতিক দল যখন তৈরি হয়, বিএনপি যেটা, সেটা কিন্তু এখন বাংলাদেশের বৃহত্তম দল, এটা আনডাউটলি। এবং এরশাদের আমলে যেটা জাতীয় পার্টি তৈরি হয়, সেটা একসময় সাড়া ফেলেছিল, কিন্তু তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তারা আজকে পতিত। তো আমি বলবো এই ইস্যুটা যে ম্যাটিকুলাসলি যদি ডিজাইন হয়ে থাকে মিস্টার সাইফুল ভাই, অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের এই হত্যাকাণ্ডটি, তাহলে আমরা সরকারের কাছে এটার সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে মূল ঘটনাটি নিয়ে এসে ঘটনাকে সত্য ঘটনায় ঘটনাটিকে সত্য ঘটনায় যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এখানে কোনো উগ্র মৌলবাদের কোনো ইন্ধন ছিল না, কিংবা উগ্র মৌলবাদের কোনো ইন্ধন ছিল। সেটা ইসকন হোক, সেটা জামাত হোক, সেটা শিবির হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা নিষিদ্ধ ছাত্রলীগ হোক, যেই হোক না কেন, আমরা তাদের মুখোশ দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।